কারাগার এখন মাদ্রাসা হয়ে গেছে বলতে পারেন। জাহান্নামের মতোই ছিল, 30 ফুট বাই 20 ফুট একটা জায়গায় 35 জন লোক শুইতে হতো, এবং খাওয়া যেগুলো দিত আপনি এগুলো খাওয়ার যোগ্য না। 24কে দিয়ে 71কে মুছে দেওয়ার প্রচেষ্টা, জাতীয় দিবসগুলোকে ইরেজ করে দেওয়া আমাদের সরকারি খাতা থেকে, এই সবগুলো করেছে ইউনূস পরিকল্পিতভাবে। ইউনূস বলছে কথা বলেন। টিভিএস স্পেশালে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, এই স্পেশাল আয়োজনে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে এসেছেন একজন বিশেষ মানুষ, বিশেষ করে সাম্প্রতিক সময়ে যাকে নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, বিশেষ করে সোশ্যাল মাধ্যমে। সাংবাদিক আনিস আলমগীর, ওনার গ্রেফতার এবং ওনার মুক্তি পাওয়া বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথা এসেছে। আমরা একটু তার কাছ থেকেই শুনবো, তাকে কি প্রক্রিয়ায় গ্রেফতার হয়েছিলেন এবং তার সাথে কি কি ধরনের ব্যবহার করেছেন সরকার বা বিচার ব্যবস্থা, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস স্পেশালে। ধন্যবাদ। আপনার একটু প্রথম দিনের অভিজ্ঞতা শুনতে চাই, যেদিন 14 ডিসেম্বর আপনাকে আটক করা হয়। আটকের পর আপনার সাথে আসলে কি ধরনের ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা? 14 ডিসেম্বর সন্ধ্যার দিকে, সন্ধ্যা না রাত হয়ে গেছে তখন, 8টার দিকে, 8:30 দিকে আমাকে জিম থেকে তুলে নিল। একসঙ্গে অনেকগুলো ডিবি অফিসের কর্মকর্তা। তাদের কথা হচ্ছে যে যেতে হবে, ডিবি চিফ সাহেব আমার সাথে কথা বলবেন। তো আমি বুঝে গেছি তখন এটা গ্রেপ্তার। আমি জিজ্ঞেস করছি, না না গ্রেপ্তার না, আমার দেখানোর জন্য। তো ওইখানে গেলাম, যাওয়ার পর জিজ্ঞাসাবাদের নামে কয়েক ঘন্টার পর ঘন্টা বসায় রেখেছিল, কিছুই বলে নাই। পরে চিফ সাহেব দেখা করেছেন এবং উনি বললেন যে উনিও কিছু কথা জিজ্ঞেস করলেন। তো পুরো প্রক্রিয়ায় আমাকে এটা আভাস দিলেন যে আমি কি গ্রেপ্তার আর কি। আপনি কি জিজ্ঞাসা করলেন, মানে ডিবি চিফ? আপনি এই কয়দিন কি বলছেন না বলছেন, এগুলো এই সমস্ত ফালতু কথাবার্তা, এগুলো কোনো আপনি কি করেন না করেন, আমরা বোন কয়জন, ভাই কয়জন, এই মানে কিচ্ছা কাহিনী। কখন আপনার মনে হলো যে আপনাকে আসলে গ্রেফতার করা হচ্ছে? এটা রাত 1টার দিকে সম্ভবত। উনি আমাকে বললেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছিল কিছু। আমরা আসলে এটা মানে ওদের একটা বুমেরাং হয়ে গেছিল, বুমেরাং বলবো কিনা এটা। তারা আমাকে গ্রেপ্তার করেছে কিন্তু আমার নামে কোনো নাই, মামলা নাই। তখন আমাকে গ্রেপ্তার করার পর একটা সাজানো মামলা করলো, এটা এনসিপির কিছু লোক দিয়ে তারা একটা মামলা করিয়েছিল। সেই মামলাকে রাতের 1টার দিকে আমাকে গ্রেপ্তার দেখানো হলো আর কি। বলছে না, আমরা তাহলে আপনাকে গ্রেপ্তার করছি ফরমালি। এই মামলার বাকি আসামিরা কে ছিল? আপনার কোনো পরিচিত কেউ ছিল এই মামলার বাকি আসামিরা, নাকি আপনাকেই শুধু? এই মামলার 3 জন আসামি ছিল, একজন মডেল, আরেকজন অভিনেতা, আরেকজন ছিল শাওনকে তো আপনার ছিলেন হুমায়ুন আহমেদের স্ত্রী। ওকে ছাড়া আমি কাউকে চিনি না, অন্য কাউজন পরিচয়, মানে তারা পরিচিত, জানি তারা কে কী করো, পরিচিত লোক, কিন্তু পার্সোনালি আমার সাথে যোগাযোগ নেই। আমার সাথে শুধু শাওনের পরিচয় আছে, তা একদিন আমাদের সামনাসামনি দেখা হয়েছে, এটুকুই, বা টক শোতে অংশ নিয়েছি। এই যে আপনার বলছিল যে আপনি বিভিন্ন লেখালেখি করেছেন, তারা কি কোনো বিশেষ লেখাকে ইঙ্গিত করেছে যে ওই লেখার জন্য আপনার বিরুদ্ধে? না, এটা আমি চেয়েছিলাম যে তারা যাতে সেরকম কিছু করুক। তারা কতগুলো টেলিভিশন টক শো লিঙ্ক দিয়েছে যেগুলো ভাইরাল ছিল। এই ভাইরালে আমি বললাম প্রত্যেকটা শুনেন, ডিবি চিফ এগুলো শুনেছেন, উনি এমন কিছু পান নাই এখানে, কিন্তু আদিষ্ট হইয়া তাদেরকে মামলা নিতে হয়, তাই নিয়েছেন। এই মামলা করার জন্য সরকারের লোকজন উদ্গ্রীব হয়ে বসেছিল। বিশেষ করে আমি পরবর্তীতে জানতে পেরেছি আর কি, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং নির্দেশ দিয়েছেন যাতে করে গ্রেপ্তার করা হয়, এবং ওই দিন সকাল থেকেই নাকি আমাকে খোঁজা হচ্ছিল। তারপরে রাতে গিয়ে তারা অনুসন্ধান করে পেয়েছেন কোথায় আছি। এই যে আপনার আটক, গ্রেফতার দেখানো হলো, আদালতে নেওয়া হলো, আদালতের পর আপনি জামিনের আবেদন করেছিলেন, ওই প্রক্রিয়াটা যদি একটু বলেন, ওই অভিজ্ঞতাটা আপনার কি ছিল? আমাকে তুলে নেওয়া হলো, 24 ঘন্টা পার হওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো আদালতে গিয়ে আমাকে অ্যারেস্ট দেখানো হলো, এবং সেখানে আমাকে রিমান্ড চাইলো। কি রিমান্ড, আমার কি জিজ্ঞাসাবাদ করবে। এই 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরেও তাদের হয় নাই যে কি জিজ্ঞাসাবাদ বাকি রয়ে গেছে। তারপরে 6 দিন আমি ইয়েতে ছিলাম, ডিবিতে অফিসে ছিলাম, একটু ফালতু জায়গায়, যেখানে মশা ছাড়া আর কিছু না, নির্জন পরিবেশে।
তো সেখানে কোনো জিজ্ঞাসাবাদ কিছুই নাই, খামাখা 6টা দিন আমার বসিয়ে রেখে টাইম নষ্ট করেছে বলতে পারেন। এবং একা 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 আপনাকে রেখে দিয়ে মানে মানে রাতে ঘুমাতে পারেন না আপনি, লাইট জ্বালানো, মশা, এই মানসিক নির্যাতন আর কি। শারীরিক কোনো কিছু বলে নাই বা খারাপ ব্যবহারও কেউ করেনি, কিন্তু মানসিক নির্যাতন যেটুকু করার সেটুকু করেছে এই 7 দিন ধরে। তারপর 7 দিন পরে প্রডিউস করা হলো আদালতে, এবং আদালত তখন নির্দেশ দিল যে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং আমাকে ডিভিশন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল একই সঙ্গে। আপনি ডিভিশন পেয়েছিলেন? আমি ডিভিশন পেয়েছি, তবে 1 মাস পরে। এটা আমার এক ধরনের আপনার মাধ্যমে আমি বলতে চাই যে সরকার যে জেল কোড যেগুলো করে রেখেছে অনেক অনেক ফালতু করে রেখেছে। এখানে তো ডিভিশন যদি আদালত দিয়ে থাকে, আবার এটা এর উপর নির্ভর করছে, ডিসির উপর নির্ভর করছে। ডিসি সাহেব দিলে তারপরে ডিসির কি কাজ, জেলের সাথে আমি কোনো কাজ পেলাম না। তার মানে হচ্ছে যে হয়রানি কিভাবে করা যায়, দ্বিস্তর বিস্তর। আদালত নির্দেশ দেওয়ার পর তার মানে আদালতের নির্দেশে কিছু হয় না, 2 স্টেপ নির্দেশ লাগে। নির্বাহী আদেশের একটা বিষয় রয়ে গেছে, হয়রানি আর কি। আমি একটু জানতে চাই, বাংলাদেশের মানুষজনের রিমান্ড নিয়ে অনেক ধরনের কৌতূহল, তারা অনেক ধরনের কথা ভাবে যে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক বহু ধরনের নির্যাতন হয়। বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইন, আপনাকে যে আইন আটক করেছিল, এই আইনের নির্যাতনের কথা অনেকেই বলে। আপনার সাথে আসলে এই পুরো রিমান্ড প্রক্রিয়াতে কি হয়েছে? 5 দিনের যে সময় কি হয়েছে আপনাকে? 5 দিনে আমাকে 2 দিন 2 জন জিজ্ঞাসাবাদ করেছে, চা পানি খেয়েছি বসে বসে, আর কিছুই না। কোনো ধরনের মানসিক নির্যাতন ছাড়া আসলে শারীরিকভাবে আপনাকে? না, আমাকে শারীরিকভাবে কিছু করে না, কারণ তারা জানে এটা ভুয়া মামলা। তারা নিজেরাই দেখতেছে যে সমস্ত অভিযোগগুলো করছে এগুলো কোনো পাত্তা নেই, সম্পূর্ণটা ছিল একটা ভুয়া জিনিসপত্র। এবং এখানে আপনি বলেন না, আমরা এখন কথা বলছি, আমাদের এই কথা বলার মধ্যে সন্ত্রাস কোথায়? এখানে সন্ত্রাস কোথায় পেল? সন্ত্রাস বিরোধী মামলা, সন্ত্রাস এবং সন্ত্রাস বিরোধী মামলা একটা হাতিয়ার করে রেখেছে সরকার বিরোধী দল, বিরোধী মতকে দমন করার জন্য। ডক্টর ইউনূস যেটা এটা করেছেন আমার সঙ্গে, সেটা তো উনি আমার মতকে দমন করার প্রচেষ্টা নিয়েছেন, অথচ সেটা করার কথা ছিল না। উনি নিজেই বলেছেন যে আপনারা প্রাণ খুলে কথা বলেন। প্রাণ খুলে কথা বলার পর যখন আপনার সাথে এটা করা হয়, তার মানে হচ্ছে আপনি প্রতারিত। ভিন্ন আবহাওয়ায় আমাদের দেশটা পরিচালিত হবে, যেটা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন থেকে আলাদা হবে। কিন্তু এখানে দেখলাম যে ওনার প্রধান দায়িত্ব ছিল স্বাধীনতাকে খর্ব করা, আমাদের মুক্তিযুদ্ধেরকে খর্ব করা, 24কে দিয়ে 71কে মুছে দেওয়ার প্রচেষ্টা। সেই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা থেকে শুরু করে 32 নম্বরের আগুন দেওয়া থেকে শুরু করে, এবং আমাদের জাতীয় দিবসগুলোর পালন 7ই মার্চ থেকে শুরু করে, আমাদের সংবিধান দিবস থেকে শুরু করে জাতীয় দিবসগুলোকে ইরেজ করে দেওয়া আমাদের থেকে, সরকারি খাতা থেকে, এই সবগুলো করেছে ইউনূস পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা উগ্র রাজনৈতিক মৌলবাদী রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য। এবং এই উগ্র মৌলবাদী রাষ্ট্র যদি থেকে থাকে, আমেরিকান দৃষ্টিভঙ্গি পরে চেঞ্জ হবে। আমেরিকা সবসময় দেখবেন আপনি উগ্র মৌলবাদী রাষ্ট্রগুলোর সাথে পরবর্তীতে এসে প্রথমে তারা এই মৌলবাদীদেরকে ইন্ধন দেয়, পরবর্তী পর্যায়ে এসে এটা হস্তক্ষেপ করে। ইউনূস যাওয়ার পুরো প্রক্রিয়াতে বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসেবে তৈরি করেছে, এবং যাওয়ার কালে সে আমেরিকার সাথে এমন একটা চুক্তি করে গেছে যাতে বাংলাদেশ একটা গোলাপী রাষ্ট্র হয়। বাংলাদেশ এখন সব কিছুর জন্য ইউএসের পারমিশন নিতে হবে। ভেরি রিসেন্টলি দেখেছেন আপনি তেল কিনবে, সেটা ইউএসের পারমিশন চেয়েছে। একটা বিষয় আমি একটু জানতে চাই, আপনি যে পরবর্তীতে যখন রিমান্ড শেষ আপনাকে আদালতে প্রেরণ করা হলো, তখন আপনি জামিনের জন্য কথা বলেছিলেন। সেই জামিন প্রক্রিয়া, আপনার জামিন হয় নাই, আপনার কাছে বলছেন যে কোনো এভিডেন্সও পায় নাই। এই জামিন না হওয়ার পেছনে আপনার যে আমরা যেটা বলি যে বিচার বিভাগ স্বাধীন, এখন একটা বিচার বিভাগ আলাদা সচিবালয় হয়েছে, আপনার অভিজ্ঞতা কি তাই বলে? না, বিচার বিভাগ স্বাধীন হয় নাই। বিশেষ করে আমাদের নিম্ন আদালত এখন কমপ্লিটলি বলবো না, এখনো নিয়ন্ত্রণে আছে, সরকারের নিয়ন্ত্রণে চলে। এই মামলাগুলো দিয়ে প্রমাণ হচ্ছে শত শত না হাজার হাজার মামলা আমি ধরেই নিয়েছি, আমি তো আশা করি না যে আমাকে ওখানে জামিন দেবে। আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন, আপনাকে
না শুনেই বা নাটক করে আপনাকে পাঠিয়ে দেবে, তারপরে আপনি জামিন চাইবেন এবং এটা রিজেক্ট হবে, তারপর সেখান থেকে আপনি জজ কোর্টে যাবেন, সেটা রিজেক্ট হবে, তারপর আপনি আশার আলো নিয়ে হাইকোর্টে আসবেন। এই পুরো প্রক্রিয়ায় আপনার অর্থনৈতিক যে ক্ষতিগুলো করছে সরকার বা কর্তৃপক্ষ যারা এগুলোতে জড়িত আছে তারা সবাই জানে, এবং অলিখিত এগুলো যে আপনি যাবেন আপনার হবে না। তাহলে আমাদের যে উচ্চ আদালতে যে মামলার ভিড়, এবং সেটা কেন হচ্ছে, সেটা হচ্ছে এই কারণগুলোর জন্য। কারণ নিম্ন আদালত কোনো জামিনই দেয় না, নিম্ন আদালত যাবে, শুনবে, পাঠিয়ে দেবে। এর বিশেষ করে এই মামলা তো মানে সিংহভাগের ক্ষেত্রে তাই হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে, এবং একটা বিরোধী দলকে দমন করার জন্য করেছে এবং সাকসেসফুলি করেছে ইউনূস। একটা বিষয় মানে জানার, আপনি বলছিলেন যে সাবেক সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি ব্যক্তিগতভাবে আপনাকে আটকের কথা বলেছেন, তার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলেছিলেন না? এর পেছনে আরো কেউ আছে? থাকলে কে? আপনি কি কোনো কিছু ট্রেস করতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমি পেয়েছি। এর মধ্যে এর পেছনে আছে দুইজন ইউটিউবার যারা বিদেশে আছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। তারা যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কথায় যে ইউনূস সরকার উঠে আর বসে, তারা যে মৌলবাদী রাষ্ট্র করতে চাচ্ছে এই দেশটাকে, এবং ব্যক্তি আক্রমণ করে মানে প্রত্যেকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে একটা দুর্গন্ধযুক্ত নলা মানে নর্দমা বানিয়ে ফেলেছে ওরা। এই নর্দমার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কথা বলা মানে এই নয় যে আপনি ব্যক্তিগত আক্রমণে, ওরা কারে না আক্রমণ করেছে আপনি যদি দেখেন, সেই ইউনূস থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু, আমাদের শেখ হাসিনা থেকে শুরু করে, আপনার এই যে তারেক রহমান থেকে শুরু করে, খালেদা জিয়া থেকে শুরু করে, সবাইয়ের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখন আছেন সালাউদ্দিন সাহেব, তার বিরুদ্ধে, প্রত্যেকের, মানে আপনার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট গণ্ডগোল হচ্ছে, আপনার কাছ থেকে হয়তো টাকা পাচ্ছে না, তখন আপনার বিরুদ্ধে কিছু একটা করে দেবে। তো সেটা আমার বিরুদ্ধে তারা করেছে, যখন আমি তাদের কোনো পাত্তা দিই না, কথা বলি না। এখনও আমি তাদেরকে পাত্তা দেওয়ার কোনো মনে করি না, কারণ আমি মনে করি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকে দুর্গন্ধযুক্ত করে দিয়েছে পলাতক দুইটা ইউটিউবার এবং তার আরও কিছু সহযোগীরা, এবং তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি। ওরা এনসিপিকে হায়ার করেছে বা এনসিপি তাদের পোষ্যপুত্র হিসাবে অ্যাক্ট করেছে, এবং তারা সম্মিলিতভাবে ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করেছে। ইউনূসের কাছে এনসিপি নেতারা গিয়েছিল আমাকে গ্রেপ্তার করার জন্য। পরে ডিভিশন পাওয়ার পর আপনি কিছুটা মানে কিছুটা বাড়তি সুযোগ সুবিধা কতটুকু পেয়েছেন? এই জায়গায় মানুষ বসবাসের, মানে একজন মানুষ যদি অপরাধী হয় তার সংশোধনের জায়গাটা আসলে থাকে কিনা? না, কারাগার আসলে সংশোধনের জায়গা না, কারাগার এখন মাদ্রাসা হয়ে গেছে বলতে পারেন। মাদ্রাসা এই জন্য যে আপনি দেখবেন মসজিদে যে পরিমাণ আল্লাহকে ডাকাডাকি হচ্ছে, তার থেকে হাজার হাজার গুণ বেশি ডাকছে মানুষ কারাগারে বসে, কারণ তাদের আর কোনো উপায় নাই। আইন আদালত তাদের জন্য কাজ করছে না, তারা আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো বিচার কাউকে পাচ্ছে না। আমার প্রথম 1 মাস ছিল হেল, আপনি বলেন জাহান্নাম এর সঙ্গে তুলনা করা যায় এগুলাকে। সরি ফর হয়তো অন্যেরা অন্যভাবে দেখবে, কথায় কথায় যেভাবে আমরা জাহান্নাম বলি আর কি, সেই জাহান্নামের মতোই ছিল। একটা রুমে এই পরিমাণ, আপনাদের এখানে যে পরিমাণ আছে স্টুডিওতে আমরা বসে আছি, 30 ফুট বাই 20 ফুট একটা জায়গায় 35 জন লোক শুইতে হতো। একটা বাথরুম ছিল, সেটা ইউজ করতে হতো সবাই, পানি আসতো সময় করে। সে এরকম একটা, এবং খাওয়া যেগুলো দিত আপনি এগুলো খাওয়ার যোগ্য না, এবং খাওয়া কিনে খেতে হতো। এই কেনা খেতে খেতেও আপনি দেখবেন যে যেটা চাচ্ছেন সেটা নাই। সে এরকম একটা পরিবেশে 1 মাস কাটানোর পর যখন ডিভিশন দেওয়া হলো, তখন চেঞ্জ এসেছে। তখন এই জায়গাটাতে আমরা 4 জনের একটা রুম, 4 জন সমপরিমাণ জায়গায় 4 জন, আবার এখানে 4 জন, বা আমার সাথে 3, মানে আমরা 3 জন ছিলাম, 4 জনের রুম আর কি, তখন 4 জন থাকা যায়। এখানে খাওয়া দাওয়ার উন্নত আছে, আপনার খাটের ব্যবস্থা আছে, এবং এখানে কমোডের ব্যবস্থা আছে। এখানে লাইফটা আপনার বাসার সাথে আপনি তুলনা করতে পারেন, কিন্তু আপনার জীবনযাত্রা না, আপনি ওই জায়গাতেই বন্দি, ওই বিল্ডিংয়ের বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে একটা কথা আমি আপনাকে বলছি যে জেলখানার মধ্যে কিন্তু আওয়ামী লীগ বা সরকার যাদেরকে টার্গেট করেছে তাদেরকে জেলখানার মধ্যে জেলে রেখেছে, আরেকটা জেলে রেখেছে, কারণ অন্যান্য বন্দীরা তার ওয়ার্ড থেকে বের হয়ে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু এই ধরনের মামলায় যাদেরকে রাজনৈতিক
টার্গেট করে যাদেরকে ধরছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে ওদেরকে ওই নির্দিষ্ট গণ্ডির বাইরে হতে দিচ্ছে না, জেলের মধ্যে আরেকটা জেল তৈরি করে রেখেছে। আপনি কি এই যে প্রথম 1 মাস যে ছিলেন এই জায়গা কি এই যে আপনি যেটা বলছেন ওই গণ্ডির মধ্যে ছিলাম, এর মধ্যে থেকে বের হতে এই গণ্ডির মধ্যে থাকতে হচ্ছে। ওই গণ্ডিতে যে কয়জন ব্যক্তি আছে তাদের সাথে কথা বলতে হচ্ছে, বাইরের কারোর সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনার সাথে যারা ছিল তারা আসলে কেমন পলিটিক্যাল মামলা ছিল না এই সন্ত্রাস? 100% পলিটিক্যাল মামলারই ছিল, সবার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলার এটা মধুমতি কারাগার, মধুমতি বলে একটা বিল্ডিং, এবং এটা ইয়েতে আপনার কাশিমপুর কারাগারের দুই নম্বর কারাগারে এটা। এবং সেই আমাকে যেখানে রেখেছিল সেখানে সব আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে মানে সিলেক্ট করে ওখানে ডাম্পিং করা হয়েছে, এরা যাতে অন্য জায়গায় যেতে না পারে, এদের অধিকার যাতে এটুকু খর্ব হয়ে থাকে যে এরা বাইরের কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। 15 দিন অন্তর একটা ব্যবস্থা আছে, অনেকের সেটাও কেটে দেয়, 15 দিনও যোগাযোগ করতে পারে না, ফোন মানে ফ্যামিলি যোগাযোগ করতে পারে না। ফোনের একটা সিস্টেম আছে 7 দিন পর কথা বলা, সেটাও অনেকের কেটে দিয়েছে। এইভাবে দিন রজনী পার করা এবং একটা মেন্টাল টর্চার যে পরিমাণ করা যায়, একটা মানসিক রোগী কিভাবে মানুষ হয়ে যায়, আমার ওই অভিজ্ঞতাটা হয়েছে। আপনি কি দেখা করতে পেরেছেন, ফোন করতে পেরেছেন আপনার এই প্রথম ডিভিশন পাওয়ারে? আমাকে এই জায়গায় বাধা দেওয়া হয়নি। আমাকে ডিভিশন আসার আগেও আমি কথা বলতে পেরেছি, পরেও কথা বলতে পেরেছি, কিন্তু পুরো দেখাও করতে হয়েছে। আমার ফ্যামিলি মেম্বাররা দেখা করতে পেরেছে, এবং ওই ডিভিশনে যখন গিয়েছি তখনও পেরেছি, আগেও পেরেছি। কিন্তু হেনস্থা আর কি, সেই কথা বলা, আপনার কাছে কথা বলার জন্য 15 দিন পরে একজন লোক যাচ্ছে, 20 মিনিট দেখা করলেন, এইটুকুই। এবং আপনাকে সবাই দেখা করতে পারবে না, ফ্যামিলির দেখা করতে হলে কার্ড দিতে হবে, 14 ঠিকানা দিতে হবে, এবং সেটা আবার 14 জায়গায় যাবে যে আপনি কার সাথে কথা বলছেন না করছেন, টোটাল একটা সার্ভিলেন্স। একটা বিষয় বাংলাদেশের মানুষজনের ধারণা, এবং কি অনেকেই বলেন যে জেলের ভিতরে একটা বিজনেস চলে, মানে কেউ হচ্ছে এই কারাগারের এই রুমটাই হয়তো তার আন্ডারে এরকম করে যায়। আপনি কি এটা প্রত্যক্ষ করেছেন কিনা? তা মানে কাউকে তোয়াজ করে কারাগারে থাকতে হয়েছে কিনা? আমাকে কাউকে তোয়াজ করতে হয়নি, কিন্তু আমার যে সুবিধাগুলো, আমার যে অধিকারগুলো আমার পাওয়ার, আমি তো ওগুলো কিছু পাইনি। আমি নিজে খাবো, আমার টাকা দিয়ে খাবো, সেই খাদ্যটা আমি যথাযথ খাদ্য কিনতে পারছি না। আমি তোমার পচা খাদ্য তুমি যেটা সাপ্লাই দিচ্ছ সেটাই নিতে হচ্ছে, হ্যাঁ, ওইটা টাকা মানে কিনেই খেতে হচ্ছে। এবং এই যে দেখেন আপনি জেলখানা থেকে যে খাবার দেয় সেটা সাধারণ কয়েদি, মানে যাদের কোনো উপায় নাই আর তারা খায়, আর যাদের একটুখানি উপায় আছে তারা কিনতেছে। এই কেনা তো আমি হিসাব করে দেখেছি, মাসে 20,000 টাকা ছাড়া ওইখানে খাওয়া সম্ভব না একটা লোকের, মাসে 20,000 টাকা খরচ। আপনার এই পুরো 3 মাসে 60,000 টাকার মতো আপনার শুধু খাবার খরচই চলে যাচ্ছে। এবং এটা প্রতিটা আপনি দেখেন বছরের পর বছর। কি খাবার? সেটাও মাছ একটা দিল, মাছের সাথে আলু 2টা দিল, 1 গাদা জল দিল, এইটুকুই। আর নরমাল খাবারটা কি দেয়? নরমাল খাবারটাও হচ্ছে যে সবজি কতগুলো দেবে, কোনো তেল নাই, ঝাল নাই, নুন নাই, এইরকম করে, নুন আছে তেল ঝাল নাই, এরকম করে কতগুলো দেবে, যেটা আপনি গন্ধেও আপনি ধরতে ইচ্ছে হবে না আপনার। ভাতটা অনেক সময় খাওয়া যায়, কিন্তু রাত বেশি হলে আবার ওটা পচে যায়, কারণ দিনেই এগুলো রান্না করা হয়, এবং সেই রান্নাটা সারা রাত পর্যন্ত আপনাকে ওইটা খেতে হবে। এবার রোজার মধ্যে একটু চেঞ্জ ছিল, রোজার মধ্যে আমরা যেখানে ছিলাম আমাদের ওখানে আলাদা ছিল, পাকঘর ছিল, ডিভিশনের কথা বলছি, সেখানে বাবুর্চি ছিল, বাবুর্চিরা রান্না করতো। কিন্তু অন্যদের ক্ষেত্রে সেন্ট্রালি একটা জায়গা থেকে রান্না হতো, ওইটা রাতে পাঠানো হতো ওদেরকে, শুধু রোজার সময়। আর অন্য সময় দিনে 3টা বাজে আপনাকে রাতের খাবার দিয়ে দিচ্ছে, সেটা গন্ধে পচা হয়ে যায় যখন আপনি খেতে বসবেন তখন। এখন একটু জানতে চাই, আপনি যে জামিন প্রক্রিয়ার মধ্যে যে গেলেন, আপনার নামে আরো 2টা মামলা হয়েছে, দমন কমিশন করেছে। এই মামলাগুলোর প্রক্রিয়া নিয়ে যদি একটু বলেন, আসলে জামিন প্রাপ্তিতে আপনার কি করতে হয়েছে, আপনি কি প্রক্রিয়ায় জামিন পেলেন? যখন সরকার চেঞ্জ হলো তখন আমি উচ্চ আদালতে আবেদন করলাম, এবং উচ্চ আদালতে আমাকে দেওয়া হলো, আপনার জামিন দেওয়া হলো। আর আমার আরেকটা মামলা, যেটা আমাকে ডিফেম করার জন্য দুদক লাগিয়ে দেওয়া হলো, এবং নানা হাঙ্গামা করলো আমাকে নিয়ে,
এবং সেই মামলায় আমাকে নিম্ন আদালত থেকে প্রথমে রিজেক্ট করা হলো, পরবর্তীতে সরকারের কর্তৃপক্ষের কাছে যখন আবার অ্যাপ্লিকেশন করা হলো, তারাও তখন একটু ইয়ে করলো যে এই আদালত থেকে যাতে আমি পেতে পারি। সো তখন নিম্ন আদালত থেকেও আমি একটু পেয়েছিলাম আর কি জামিনটা, উচ্চ আদালতে তখন আসতে হয়নি। আপনার এই জামিন প্রক্রিয়া আপনি কি মানে পরে যখন ইলেকশনের সময় চলে আসছে সেই সময় কি আপনার মনে হয়েছে যে ইলেকশনের পরেই আপনি জামিনের জন্য চেষ্টা করবেন? আমি আমার পুরোটাই এরকম কিছু মনে হয়েছে? হ্যাঁ, 100%। কারণ আমি দেখছি যে আমার রুমমেট তার বিরুদ্ধে 5টা মামলা দিয়েছে, আরেকজনের তো 15টা মামলা দিয়েছে। তো এগুলো তারা যখনই কোনো একটা মামলা নিচ্ছে আরেকটা মামলা দিচ্ছে, এই প্রক্রিয়া চলতেছে। তো আমি জানি যে আমার যদি এগুলো ক্লিয়ার হয় তাহলে আরেকটা দেবে, এই ছাড়া কোনো উপায়। এবং ইভেন এই সরকারের আমলেও চেষ্টা করা হয়েছিল আমার 2টা মামলার জায়গায় 2টা আবার মামলা দেওয়ার জন্য। আমার হাইকোর্ট থেকে যেটা আমাকে জামিন দেওয়া হল সেটাকে স্টে করানোর জন্য আমার কাছে এখনও চিঠি আছে, যে উকিল হয়েছে আমাকে আমার বাদী বলেছেন যে আপনার মামলা স্টে করানোর জন্য। তো এটা আমাকে চিঠি দিয়েছে কেন আমি জানি না। তো স্টে করানোর জন্য গুলো করেন আপনি। শুরুর দিকেই বলছিলেন যে আর্থিকভাবে প্রচুর খরচ হয়ে যায়, মানে কাউকে মামলা দিলে আসলে আর্থিকভাবে ভেঙে ফেলা হয়। তো আপনার জায়গা থেকে আপনার এই যে 3 মাসের কারাগারে ঢোকা, জামিন নিয়ে বের হওয়া, আপনি আর্থিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হই নাই। আমি আমার নিজে যেটুকু খরচ করেছি কারাগারে সেটুকুই শুধু আমার খরচ গিয়েছে। কিন্তু আমি খুব সৌভাগ্যবানদের মধ্যে একজন, বাংলাদেশের লক্ষ সৌভাগ্যবানদের মধ্যে একজন। আমার অন্তত নিম্ন আদালত এবং উচ্চ আদালত মিলে 6 জন উকিল ছিল, তারা কেউ একটা পয়সা আমার থেকে নেয় নাই। তারা বলছে আপনার জন্য আমরা সার্বক্ষণিক আছি, আমরা আপনার কাছ থেকে একটা পয়সা নেব না। এবং তারা নিজেরা যে যে ক্লারিক্যাল যে খরচ হয় সেটাও তারা তাদের পকেট থেকে দিয়েছে। এটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। এবং যারা এই ধরনের মামলায় লড়ছে, যারা 25 থেকে 30 কোটি টাকা খরচ করছে, সাধারণ গরিব ঘরের মানুষ জমি বিক্রি করছে, তারাও এটা হয়তো আশ্চর্য হবেন যে এইটুকু বদান্যতা, এইটুকু সৌজন্যতা, এইটুকু ভালোবাসা আমাকে আইনজীবী সমাজ থেকে দিয়েছে। এবং আপনি খেয়াল করে দেখেছেন কিনা, আমি আদালতে 2 দিন কেঁদেছিলাম। অনেকে মনে করেছিল যে আমি বোধহয় ভয়ে কেঁদে দিয়েছি, কিন্তু না, আমি ওই কান্নাটা এসেছিল ওরা যেটুকু করছিল ওইটা দেখে। আমি প্রথম যেদিন আমাকে নিয়ে গেল আমি দেখলাম 35 জন উকিল, তার মধ্যে আমার 3 জন 4 জন 5 জন পরিচিত উকিল আমার জন্য এখানে দাঁড়িয়েছে, বলে যে আনিস ভাই কোনো ইয়ে করবেন না। অথচ আমি জানি না কে দাঁড়াবে, আমার সাথে কোনো সুযোগই নাই, যোগাযোগই নাই যে আমার জন্য কোনো একজন যাবে ওইখানে বা আমার একজন উকিল থাকবে। সেই জায়গায় আমি দেখেছি যে আমার 5 জন পরিচিত হাইকোর্টের উকিল ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আমরা আছি আপনার জন্য। সে তারা যখন এটা বলছিল আমার তখন অটোমেটিক আমার কান্না চলে এসেছিল। এই যে আপনার পেশাজীবীর জায়গা থেকে বলছেন যে আইনজীবীরা আপনার পক্ষে দাঁড়িয়েছে বিনা পয়সায়, আপনি আপনার সাংবাদিক কমিউনিটিকে পাশে পেয়েছেন? আমি আমার কমিউনিটিকে পাইনি এটাও বলতে পারি না, কারণ মিডিয়াগুলো যথাযথভাবে আমার জন্য কাভারেজ দিয়েছে, আমার কথা বলেছে। কিন্তু আপনি যদি বলেন সাংবাদিক কমিউনিটি থেকে আমার জন্য লড়েছে কেউ, হয়তো টকশোতে কথা বলেছে, হয়তো ব্যক্তিগতভাবে মুক্তি চেয়েছে, কিন্তু সংগঠনগতভাবে চেয়েছে বোধহয় আমি চোখে দেখিনি। মনে করেন স্পেশালি আমি যদি বলতে পারি প্রেস ক্লাব কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটি, আমি দেখি নাই তাদের কোনো স্টেটমেন্ট। তো এটা একটা আশ্চর্যজনক যে আপনি এমন একটা কমিউনিটিতে কাজ করছেন, আপনার কমিউনিটি লিডার আপনারা শুধু তৈরি করেছেন যে ওখানে বসে বসে মাতব্বরি করার জন্য, আর বিভিন্ন জায়গায় চেয়ারে বসে মানে আপনার সংগঠনের পরিচয় দেওয়ার জন্য। কিন্তু আপনি যখন বিপদে পড়েন তখন আপনার পাশে কেউ নাই। এবং আপনি দেখছেন যে এটা একটা হয়রানিমূলক মামলা আর একটা আপনার ভুয়া মামলা, দুইটাই ভুয়া মামলা বলবো না আমি, একটা হয়রানিমূলক দিয়েছে, আরেকটা তো ভুয়া। এই যে আপনার প্রতিষ্ঠিত একটা সাংবাদিক সংগঠন ছিল, আপনাদের প্রতিষ্ঠিত ডিক্যাপ, তারা কি আপনার পক্ষে দাঁড়িয়েছে? ডিক্যাপ দিয়েছে, আমাকে বলেছিল যে ডিক্যাপের সদস্যরা মানে হোল হার্টেড আমার জন্য মানে কথা বলেছে, এটা ওরা বলেছে। কিন্তু আমি বৃহত্তর আমাদের সার্বিক যে সংগঠনগুলো ওদের কথা বলছি, যে বিএফইউজে বা প্রেস ক্লাব, ডিআরইউ, এদের কাছ থেকে আমি কোনো স্টেটমেন্ট আমি দেখি নাই, দিয়েছে কিনা আমি জানি না, আমার চোখে পড়ে নাই, বাট ডিক্যাপেরটা আমাকে দেখিয়েছে।
এখন একটু জানতে চাই যে আপনার এই যে মামলাগুলো হয়েছে, এগুলো আইনি প্রক্রিয়ায় চলছে, আপনি এটা নিয়ে আসলে কি চিন্তা ভাবনা করছেন? আপনি বলছেন হয়রানিমূলক এবং হচ্ছে ভুয়া মামলা, এগুলো আসলে আইনগতভাবে আপনি কোন দিকে যাচ্ছেন? একটা মামলা তো ভুয়া, এটা তো কোনো নাই। এটা কিভাবে প্রমাণ করবে যে তারা আমি সন্ত্রাস করেছি? ইউনূস বলে দিয়েছে, ইউনূসের লেগেছে কি এই সরকার প্রমাণ করবে? এটা তো হতে পারে না। দুদকেরটা সেটা হচ্ছে হয়রানিমূলক। আমি জমি বিক্রি করেছিলাম, জমি বিক্রির টাকা আমার ইয়েতে রয়ে গেছে এবং আমি গত বছর এটা শো করতে পারি নাই, এই বছর শো করছি। সেই শো করার আগেই আমাকে এটা গ্রেপ্তার করা হয়েছিল। তো এটা তো সাধারণ বিষয় যে আমি আমার ওই টাকা ট্যাক্স দিয়ে দেব। এবং আদালত জানতে চেয়েছিল যে এটা যে আমার টাকা কোথা থেকে, সেই উৎস আমি দেখিয়েছিল, এটা জমি বিক্রির টাকা, এবং সেটা আমি আদালতকে দেখিয়েছি। অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনার এই স্বাধীন গণমাধ্যম, আপনার কথা বলা, সাংবাদিকদের কথা বলা, মানুষের কথা বলা, এগুলোর কারণে বিভিন্ন ধরনের মামলা হয়। সব মিলে আপনার অবজারভেশন এবং যদি আপনার কোনো পরামর্শ থাকে, মানে কথা বলার কারণে যে আটক হয়, সেই জায়গা থেকে আপনার সেটার সবগুলো নির্ভর হচ্ছে রাষ্ট্রের উপর। আগে সরকারের আমলে আপনি দেখেছেন অনেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এই মাত্রায় হয়নি হয়তো ইউনূস যেটা করেছে, কিন্তু সেই সময় তো এগুলো ছিল। কথা বলার কারণে সাংবাদিকরা হয়রানির শিকার হয়েছেন। কিন্তু ওই সময় তো আমি কথা বলেছি, আমাকেও হয়তো আড়ালে আবড়ালে বলেছে এটা কম বলেন, আমি অনেক কিছু ডিলিট করতে হয়েছে, অনেক কথা, সেই অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এমন হয় নাই যে রাতের অন্ধকারে বা দিনের বেলায় আমাকে কোনো এক জায়গা থেকে তুলে নিয়ে যাবে। সে তুলে নেওয়ার তার ছিটেফোঁটাও আবার এই আমলে দেখে নেই। এবং চাকরি হারানো থেকে শুরু করে সাংবাদিক নির্যাতন থেকে শুরু করে সব কিছুই ডক্টর ইউনূসের আমলে হয়েছে। এবং সবচেয়ে সংবাদপত্রের কালো অধ্যায়, একটা কালো দিন হিসাবে তারা আবার আরেকটা দিন সৃষ্টি করেছে, প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়ে দিয়ে। বর্তমান সরকারের এই অল্প সময়ের মধ্যে গণমাধ্যম নিয়ে আপনার কোনো মূল্যায়ন আছে? গণমাধ্যম আমি এই পর্যন্ত দেখি নাই যে তারা কোথাও কোনো হস্তক্ষেপ করেছে। তথ্যমন্ত্রী হিসাবে যাকে দেওয়া হয়েছে, জহিরুদ্দিন স্বপন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত মানে কি বলবো, মানে রাজনৈতিক সচেতন ব্যক্তি। আমরা যখন ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন ওই সময় উনি ডাকসুর কেন্দ্রিক নেতা। সো মানে একটা সংগঠনের প্রেসিডেন্ট, মানে এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যার ব্যাপক ভূমিকা রয়েছে, তাকে যে এরকম একটা পোস্টে দেওয়া হয়েছে, সেটা আমি বলবো যে এই সরকারের অনেক দূরদর্শিতা এবং মিডিয়া ফ্রেন্ডলি একটা লোককে তারা দিয়েছে। এবং আমি যতটুকু এখন পর্যবেক্ষণ করছি, ওনার বক্তৃতা, কথাবার্তা সব কিছু হচ্ছে মিডিয়া ফ্রেন্ডলি। এবং আমি মনে করি যে রিজওয়ানা এবং আরও যারা ডাস্টবিন কর্তৃক যেগুলো ডাম্পিং করা হয়েছিল, ওদের থেকে 100 গুণ বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি সরকার তাকে কাজ করতে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস স্পেশাল। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের 3 মাসের কারা ভোগ করার যে অভিজ্ঞতা, সেটা শুনছিলাম। সেই সাথে তার আটক প্রক্রিয়া এবং গ্রেফতার, জামিন, পুরো প্রক্রিয়াটাই শুনছিলাম। এবং সেই সাথে আগের সরকারের সময় যে গণমাধ্যমের স্বাধীনতার কথা উনি কিছু মন্তব্য করেছেন, যে কেমন গেছে গণমাধ্যম, বিস্তারিত ওনার বক্তব্যে আমরা শুনছিলাম। টিভিএস স্পেশালি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।